দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে ডার্ক ওয়েব ভিত্তিক মাদক কারবার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে সহজেই ডার্ক ওয়েবে যোগাযোগ করে ডিওবি, এলএসডি, কিটামিনের মতো ভয়ঙ্কর মাদক দেশে আনা হচ্ছে। আবার অন্য দেশে পাচারের তথ্য মিলেছে। বিমানবন্দর বা কুরিয়ার সার্ভিসের স্ক্যানিংয়েও এগুলো সাধারণত ধরা পড়ে না। এসব ক্ষেত্রে মাদকের অর্থ লেনদেন হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে। এ প্রসঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার ইন্দ্রজিৎ সরকার। ইন্দ্রজিৎ সরকার, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ডার্ক ওয়েব ভিত্তিক মাদক ব্যবসা নিয়ে দুশ্চিন্তা। আসলে দুশ্চিন্তাটা কোথায় একটু বলবেন আমাদের প্লিজ? ভালো প্রশ্ন। আসলে ডার্ক ওয়েব ভিত্তিক মাদক কারবার নিয়ে দুশ্চিন্তার প্রধান কারণ হচ্ছে এটাতে নজরদারি করা যায় না। অর্থাৎ প্রচলিত যে মাদক কারবার আছে সেগুলো আমরা জানি যে নানানভাবে লুকিয়ে চুরিয়ে এটা ওটার মধ্যে ভরে এগুলো একখান থেকে আরেকখানে পরিবহন করা হয়। কিন্তু এই ক্ষেত্রে আপনার পুরো বিষয়টা হলো ইন্টারনেট ভিত্তিক, সেটা লেনদেনের ক্ষেত্রেও এবং সেটা মাদকের অর্ডারের ক্ষেত্রেও। অর্থাৎ ইন্টারনেটে আমরা যে ফেসটা ব্যবহার করি, হয়তো সাধারণ যে ব্রাউজার গুগল, সাধারণ যে সার্চ ইঞ্জিন গুগল ব্যবহার করি, এই ডার্ক ওয়েবের ক্ষেত্রে কিন্তু তা হয় না। ডার্ক ওয়েব ব্যবহার করতে হয় অনেক ডিপ মোড থেকে। এটার জন্য বিশেষ কিছু সার্চ ইঞ্জিন আছে, যেমন টর। এই ধরনের বিশেষ কিছু সার্চ ইঞ্জিন দিয়ে এটাতে ঢুকতে হয়। বিশেষভাবে মানে গোপনীয়তা রক্ষা করে ঢুকে আপনি ওই সেক্টরে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে, যারা মাদক কারবারি তারা মাদকের অর্ডার করে। বেশিরভাগ মানে সব ক্ষেত্রেই এগুলো বিদেশ থেকে আসে মাদকগুলো। তো বিদেশ থেকে মাদক আসে এবং সেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই সাধারণত আসে। পোস্টাল কুরিয়ার, যেগুলো পোস্টাল বা কুরিয়ার যে মাধ্যমেই হোক, সেটা বিদেশ থেকে আসে। এখন এই যে প্রক্রিয়াগুলো হচ্ছে, এগুলো তো সাধারণভাবে আপনার নজরদারির সুযোগ নেই। যে কেউ তার ডিজিটাল ডিভাইস থেকে, মোবাইল বা ল্যাপটপ, যে কোনো ডিজিটাল ডিভাইস থেকে ডার্ক ওয়েবে লগ ইন করে সে তার কাঙ্ক্ষিত জায়গায় যোগাযোগ করে এই অর্ডারটা দিতে পারছে মাদকের জন্য। এটা শুধু যে মাদকের ক্ষেত্রে হয় তা না, আর্মস সহ অনেক ইলিগাল অপারেশনের ক্ষেত্রে এটা ব্যবহার হয়, কারণ এটা অনেক সিকিউরড। সহজে এখানে নজরদারি করা যায় না। যারা ধরেন অথরিটি আছেন, যেমন নার্কোটিক্স ডিপার্টমেন্ট আমাদের বা অন্যান্য যে ল এনফোর্সমেন্ট এজেন্সিস, তারা কিন্তু এখানে যদি তাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য না থাকে, তাদের পক্ষে বোঝার সুযোগ নেই যে কে কোথায় থেকে এই অর্ডার দিচ্ছে, কে কোথায় থেকে রিসিভ করছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধরা পড়ার পর বা হয়তো কোনো লিঙ্ক, কোনো ক্লু পাওয়ার পর সেটা সূত্র ধরে এগিয়ে তারা এ ধরনের কিছু ঘটনার সন্ধান পান। কিন্তু সরাসরি নজরদারির কোনো সুযোগ নেই, এজন্যই এটা ঝুঁকিপূর্ণ। আচ্ছা, এরা কিভাবে প্রভাব বিস্তার করছে? দেশে তো আশঙ্কাজনক হারে এই ধরনের অপরাধ বাড়ছে, তো কিভাবে এরা প্রভাব বিস্তার করছে? হ্যাঁ, ভালো প্রশ্ন। যারা এটা নিয়ে কাজ করছেন, অফিসিয়ালি তো এটা তাদের জায়গা থেকে বলা কঠিন, তারপরেও তারা কেউ কেউ বলছেন আর আনঅফিসিয়ালি তো বলছেনই যে এটা একটা দুশ্চিন্তার কারণ হয়ে গেছে। কারণ হচ্ছে যে এরা এমনভাবে বিস্তার করছে যে আমরা তো সেগুলোতে নজরদারি করতে পারছি না। কিভাবে সেটা কিছুটা আপনাকে আগেই বললাম, যে তারা এমন একটা পদ্ধতি ব্যবহার করছে যেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলো সরাসরি নজরদারি করতে পারছে না। তো নজরদারি করতে না পারার সুযোগে তারা এটাকে খুব একটা সেফ জোন ভেবে প্রচুর ব্যবহার করছে। বিশেষত বিদেশি মাদক যেগুলো এই তুলনামূলক অপ্রচলিত, কিন্তু এখন ধনিক শ্রেণীর যারা একটু বকে যাওয়া বা যারা মাদকাসক্ত এদের কাছে পরিচিত, ডিওবি, কিটামিন, কুশ, ম্যাজিক মাশরুম, এলএসডি, এই টাইপের যে মাদকগুলো আছে, সাইকেডেলিক মাদক আছে এর মধ্যে, এই মাদকগুলো এইভাবে আনা হচ্ছে বিদেশ থেকে। তো আনা হচ্ছে, তার মানে এগুলো বিক্রিও হচ্ছে, কিন্তু সেগুলো শুধুমাত্র ওই বিক্রেতার এন্ডে না পৌঁছালে, মানে কেউ কিনেছে বা কেউ মানে হাতে তুলে দিচ্ছে, ওই পর্যায়ে গিয়ে কখনও কদাচিৎ ধরা পড়ছে। এই পর্যায়ে ছাড়া তারা ধরতেই পারছে না, কারণ পুরো প্রক্রিয়াটা হচ্ছে ওই ডার্ক ওয়েবে। তাদের লেনদেনও হচ্ছে ওই ডার্ক ওয়েবেই বা একটা সিকিউরড ইন্টারনেট প্রসেসের মধ্য দিয়ে। এইভাবে এটা ছড়াই পড়ছে, কিন্তু সেটা দৃশ্যমান হচ্ছে না, কারণ পুরোটা একটা মানে অন্ধকার সিকিউরিটির মধ্যে রাখা প্রসেসটা। এইসব অপরাধ চক্রদের ধরতে কি সরকারের কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? হ্যাঁ, সরকারের পদক্ষেপ তো আছেই। তারা তাদের যেরকম কাঠামো আছে সেগুলোর মধ্যে থেকে চেষ্টা করে যাচ্ছে, তবে সেটা অনেক কঠিন। ওই যেটা একটু আগে বলছিলাম, যে তাদের নিয়মিত প্রসেসের অংশ হিসেবে কাউকে হয়তো একজন মাদক কারবারিকে ধরলো বা কোনো একটা গোয়েন্দা তথ্য পেলো যে কুরিয়ারে একটা পার্সেল এসেছে, এই পার্সেলটায় সম্ভবত সন্দেহজনক কিছু আছে, মাদক থাকতে পারে। ওটা তারা সিজ করলো, ভেতরে জিনিসটা পেলো, কার নামে আসছে তাকে ধরলো, তার মোবাইল চেক করলো, তার ডিজিটাল ডিভাইস চেক করলো, এই করে করে এগোচ্ছে। কিন্তু এই পদ্ধতিতে আসলে এটা কঠিন। তারা এজন্য এখন বিশেষ করে আমার নার্কোটিক্স ডিপার্টমেন্টের যে ডিজি, তার সঙ্গে কথা হয়েছে আমাদের
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে। উনি বললেন যে আমরা এটা অনেক আগেই লোকেট করেছি যে এই জায়গায় আমাদের একটা সীমাবদ্ধতা রয়ে গেছে, এজন্য আমরা উদ্যোগটাও আগেই নিয়েছি। সেটা হচ্ছে যে তারা একটা ফরেন্সিক ল্যাব স্থাপন করবে এবং সাইবার সিকিউরিটি ইউনিট। এতে যেটা হবে যে এইটা যদি মানে দক্ষ জনবল দিয়ে পরিচালিত হয়, তাহলে তারা সন্দেহজনক মাদক কারবারিদের বা যারা ধরা পড়বে তাদের ডিজিটাল ডিভাইসগুলো ওখানে চেক করলে ওটার অনেক ডিপ মুটে গিয়ে তারা একটু বের করতে পারবে যে কিভাবে তাদের লেনদেনগুলো হচ্ছে, ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন যাই বলেন এগুলোর মাধ্যমে লেনদেন হচ্ছে কিনা, বা তারা কোথায় অর্ডার করছে, কোন সূত্র থেকে, কোন দেশ থেকে আসছে। মানে তারা আমাকে যেমনটা বলেছে তাতে তারা এই ফরেন্সিক ল্যাবটা হলে অনেকটা তথ্য বের করতে পারবে, যেটার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও বিবেচনাধীন আছে, কথাবার্তা চলছে। উনি আশাবাদী যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হলে তাহলে তারা এটার ভিত্তিতে অনেক বেশি কাজ করতে পারবে। যারা এই ধরনের কাজে জড়িত তাদের কি কোনো চক্রকে ধরা সম্ভব হয়েছে কিনা এই পর্যন্ত? হ্যাঁ, এটা আমাদের রিপোর্টে উল্লেখ আছে। সেটা হচ্ছে যে এ পর্যন্ত মানে সোফার আমি 4.5 বছরের যতটুকু জানতে পেরেছি তাতে 3টা চালান বা 3টা চক্রকে ধরতে পেরেছে আমাদের ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোল। ও সেখানে আপনার এই লাস্ট ছিল কিটামিনের একটা চক্র, উত্তরা থেকে ধরেছে। এরা চীনা নাগরিকদের চক্র, তারা এখানে কিটামিন প্রসেস করে আবার বিদেশে পাচারও করছিল। মানে তারা আনছিল, এনে প্রসেস করে তারা ল্যাবের মতন বানিয়েছে, আবার অন্যখানে রপ্তানি করছিল। এর আগে 2021 সালে এবং 22 সালে 2টা চালান ধরা পড়ছিল, এলএসডির, ডিওবির। হ্যাঁ, সেটাও ওই একইভাবে ডার্ক ওয়েবে অর্ডার করা হয়েছিল, তারপর ক্রিপ্টোকারেন্সিতে সেটার অর্থ পরিশোধ করা হয়েছে। মানে পুরো প্রক্রিয়াটাই কিন্তু এমন সিকিউরড ওয়েতে হচ্ছে যে আপনি অর্ডার কোথায় থেকে কে দিচ্ছে জানতে পারছেন না, টাকা কোন চ্যানেলে লেনদেন হচ্ছে। মানে যদি ব্যাংকিং চ্যানেলে যেত আপনি কিন্তু এটার একটা ট্রেস পেতেন, কিন্তু এক্ষেত্রে সেটাও হচ্ছে না। এই কারণেই চ্যালেঞ্জটা বেশি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য। কারিগরি সক্ষমতা কম মনে হচ্ছে কিনা, যেহেতু এটা একটা স্ক্যানিংয়েও ধরা পড়ছে না, এটা কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে? ভালো কথা বলছেন। এই মাদকগুলো প্রায়শই আকারে ছোট ইয়েতে আসে, যেমন এই যে এলএসডি, এগুলো তো খুব মানে স্ট্রিপের মতন। তো এই স্ট্রিপগুলোতে আসলে এগুলো যে কোনো কিছুর মধ্যে থাকতে পারে, মানে আনা যেতে পারে। এবং সেগুলো আমাদের যে নর্মাল স্ক্যানিং প্রসেস এয়ারপোর্টে কিংবা এই বন্দরগুলোয়, এতে এমনকি কুরিয়ারের যে স্ক্যানিং প্রসেস সেখানেও এটা ধরা পড়ে না বলেই জানিয়েছে আমাদের মাদক সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছে যে এটা এই জন্য আর চ্যালেঞ্জ, যদি ধরা পড়তো তাহলে আমরা একটা অন্তত পেতাম, সেটা ধরা পড়ে না। এখন ধরা পড়ে না বলেই ঝুঁকি বেশি, তারা এটাকে মানে শনাক্ত করতেও খুব হিমশিম খাচ্ছেন আর কি। এই জন্য তারা ওই বিকল্প উপায় একটাই, যে এটা যদি আমরা ফরেন্সিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারি, আগে থেকে জানতে পারি বা কারো সূত্রে নেটওয়ার্কটা ধরতে পারি, তাহলে হয়তো বোঝা যাবে যে কোথায় থেকে আসছে, কিভাবে যাচ্ছে, কে কে এটাতে জড়িত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা যারা রয়েছে, দায়িত্বে রয়েছে, তারা কোনো কী ধরনের পদক্ষেপ নিচ্ছে এই ধরনের সমস্যা রুখতে? আচ্ছা, তারা তো মানে যখন থেকে ধরা পড়েছে, যেমন আমি এই গত কয়েক বছরের 4-5 বছরের মধ্যে 2021 সালে প্রথম ধরা পড়েছে, তো সে ওই সময় থেকে তারা এই বিষয়ে একটু অ্যালার্ট হয়ে গেছে যে তার মানে এইভাবেও মাদক আসছে। তো এইভাবে মাদক আসার কারণে তারা এই ধরনের নজরদারির চেষ্টা করেছে, কিন্তু সীমাবদ্ধতাগুলো তো আগেই বললাম যে এটা প্রচলিত সিস্টেমের মতো না। এখানে আপনি যে চেকপোস্ট বসাবেন, তল্লাশি করবেন, এভাবে সহজে পাওয়া যাবে না। এজন্য তারা গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সন্দেহজনক লেনদেন, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সিতে যে লেনদেন, যেহেতু এই মাদকের টাকাগুলো মূলত ক্রিপ্টোকারেন্সিতেই লেনদেন হয়, তো ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনের ক্ষেত্রে তারা কিছুটা নজরদারির চেষ্টা করেছেন যে ওইখানে যদি কোনো সন্দেহজনক ক্লু পাওয়া যায়, সন্দেহজনক কোনো বিষয় পাওয়া যায়, তখন সেটা ধরে তারা এগোচ্ছেন। তবে এটাও মানে খুব শক্তিশালী প্রসেস না, যে কারণেই তারা এই সাইবার সিকিউরিটি ইউনিট, ডিজিটাল ফরেন্সিক ল্যাব এগুলো করার উদ্যোগ নিয়েছেন। সরকারের আর কী ধরনের পদক্ষেপ নিলে এই ধরনের অপরাধ কমানো যায়, কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? ভালো বলেছেন। এটা নিয়ে আমরা এক্সপার্টদের সঙ্গেও কথা বলেছি। তারা বলেছেন যে এটা আসলে সত্যিকার অর্থে যত উদ্যোগই নেন, মানে এটা মানে প্রযুক্তির যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে। ডার্ক ওয়েব নিয়ে তো এতক্ষণ সব খারাপই বললাম, যে ডার্ক ওয়েবে মাদক, ইলিগাল আর্মস এগুলোর কারবার হয়, কিন্তু এর বাইরেও কিন্তু ব্যাপার আছে। কিছু সিকিউরড ভালো যোগাযোগের ক্ষেত্রেও এটা ব্যবহার হতে পারে। কিন্তু এই যে খারাপ দিকটা, হ্যাঁ, এই খারাপ দিকটা ঠেকানোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য যে উদ্যোগগুলোর কথা বললাম, এর বাইরে মানে তারা বলছেন যে আসলে সমন্বয়টা খুব গুরুত্বপূর্ণ। মানে সরকারের সবগুলো সংস্থা, শুধু নার্কোটিক্স ডিপার্টমেন্ট না, ল এনফোর্সমেন্ট তো আরও এজেন্সি আছে, তারাও মাদক ধরে। পুলিশ, র্যাব, ডিবি, সিআই, ডিএসবি যারা আছে সবাই তো এটা নিয়ে কাজ করে। সবগুলো সংস্থার মধ্যে সমন্বয়, তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, তাদের এই সাইবার মনিটরিংয়ের সক্ষমতা বৃদ্ধি। কারণ এখানে মূল বিষয়টা হচ্ছে সাইবার মনিটরিংয়ের। সাইবার মনিটরিং যদি
স্ট্রং হয় তাহলে আপনি কোনো না কোনো দিক থেকে একটা ক্লু পেয়ে যাবেন এবং অনেক সময় আগেই জানতে পারবেন যে এরকম একটা চালান আসছে বা যাচ্ছে বা এরকম একটা যোগাযোগ স্থাপিত হচ্ছে। তো এই সমন্বয় আইন প্রক্রিয়া সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, সাইবার স্পেসে নজরদারি এবং আরও দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির সঙ্গে নিজেকে আরও উপযোগী করে তোলা, এগুলো ভালো পদক্ষেপ হতে পারে। নিশ্চয়ই সরকার এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনার বিষয়। আমরা আবার হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।